প্রশ্নটা হচ্ছে রবিবারের তারিখটা কত ছিল আর ঘটনার তারিখ কত ছিল, আর কোনো কিছুকে চাপা দেবার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু এই তিলোত্তমা হত্যা এবং ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এই আগ্রহ, অতিরিক্ত আগ্রহের প্রয়োজনীয়তা কোথায় ছিল? জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় তিনি অনেক কিছু করতে পারতেন, কিচ্ছু করলেন না, বরঞ্চ মামলাটাকে ঠান্ডা করে পাঠানোর বন্দোবস্ত করলেন। এর বাইরে মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট যা করেন সব ঠিক নয়। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। একের পর এক বোমা ফাটিয়েছেন অভয়ার মা এবং বাবা। নিঃসন্দেহে রাজ্য রাজনীতি তোলপাড়, কারণ রাজ্যের শাসক দল পাল্টা দেওয়ার খেলাতেও নেমেছে। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, অভয়ার মা বাবা সরাসরি টার্গেট করেছেন এই দেশের সুপ্রিম কোর্টকে। সত্যি কি সুপ্রিম কোর্ট সুপ্রিম? প্রশ্ন উঠেছে। আর এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। ইন্টারেস্টিং বিষয় হলো, উনি এই মামলাটারও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন প্রথম থেকে, এবং নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন ধারাবাহিকভাবে। সব্যসাচী দা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। কিভাবে দেখছেন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি কেন রবিবার স্বতঃস্ফূর্ত মামলা শুরু করেছেন? প্রশ্ন করেছেন প্রশ্নটা করেছিলাম এই জন্যই যে আমার মনে হয়েছিল যে সুপ্রিম কোর্টের এত কাজ থাকতে, এত মামলার পাহাড় আছে। আমরা সবসময় বিচারপতিদের মুখ থেকে শুনি যে পেন্ডেন্সি কমাতে হবে সুপ্রিম কোর্টে এবং সারা দেশেরই হাইকোর্টগুলিতে। সেক্ষেত্রে আমি বুঝতে পারিনি যে এই মামলাটি, যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি তারা শুনছিলেন এবং মনিটর করছিলেন তদন্তটাকে, সেইটা সেই মুহূর্তে স্বতঃপ্রণোদিত মামলা নেওয়ার কোন যুক্তি ছিল? আমি প্রথম কারণ আমি জানি না এটার জন্য আমি সুপ্রিম কোর্ট কেন রবিবার নিয়েছেন। আমি রবিবার নিতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে রবিবারের তারিখটা কত ছিল আর ঘটনার তারিখ কত ছিল। আরজি করের ঘটনা ঘটেছিল এই ৮-৯-এর মাঝের রাত্রিটায়, আর সুপ্রিম কোর্ট এটা নিয়েছেন প্রায় তারও এক সপ্তাহ প্রায় চলে যাবার পর, যখন হাইকোর্ট এর তদন্তভার সিবিআই এর কাছে তুলে দিয়েছেন। এবং বিশেষত এমনও হাইকোর্টকে মন্তব্য করতে দেখা গিয়েছিল যে কোর্টের মধ্যে কেস ডায়েরিটা হ্যান্ড ওভার করতে হবে, নট ইভেন কোর্টের বাইরে গিয়ে। অর্থাৎ এই রকম অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল, কারণ হাইকোর্ট বুঝতে পারছিলেন, যখন কেস ডায়েরিটা তারা দেখেছিলেন বা যখন সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারের আইনজীবীরা যখন আর্গিউ করেছিলেন, তখন এটা বোঝা যাচ্ছিল যে এই ঘটনার প্রথম থেকেই কোনো কিছুকে চাপা দেবার একটা চেষ্টা করা হয়েছে। তুমি শিবম জানো যে কলকাতা পুলিশ গত কয়েক দশক সময়ে, মানে কয়েক বছরে, 11 সাল থেকে প্রায় যে 25 হয়ে গেল, প্রায় 15 বছর এই যে সময়টা, এই সময়কালে বেশ কিছু মামলার ক্ষেত্রে আমরা দেখেছি তারা এভিডেন্স ট্যাম্পার করা, এভিডেন্স ডিলিট করা, ওমিট করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘটনাকে অন্যদিকে ঘোরাবার জন্য বহু ক্ষেত্রে আমরা দেখেছি এমনও অভিযোগ হয়েছে যে আসল দোষীকে আড়াল করবার জন্য কোনো একজন স্কেপগোট বা হুইপিং বয় খাড়া করা হচ্ছে। আমি আপনাকে বলি শিবম, তোমার মনে থাকবে যে ওই 2021 সালে যখন এখানে জাল ভ্যাকসিন কাণ্ড ঘটেছিল, মনে আছে? ওই ছেলেটি দেবাঞ্জন দেব, এই ছেলেটির গ্রেফতারি হয়েছিল, 3 বছর এই ছেলে জেল খেটেছে। কিন্তু তারপরে জাল ভ্যাকসিন কাণ্ডের তদন্ত কলকাতা পুলিশ করেছিল। কলকাতা পুলিশ এই জাল ভ্যাকসিন তদন্ত কি শেষ করতে পেরেছে, নাকি জাল স্যালাইনের মতন বা ভেজাল স্যালাইনের মতন তার তদন্তটাও কোনো জায়গায় চাপা দেওয়া হয়েছে। মানে টেন্ডার কারা করছেন, কারা পাচ্ছেন বরাত, কোথা থেকে প্রকিওর করা হবে জাল ভ্যাকসিন, জাল স্যালাইন, হোয়াট এভার ইট ইজ, সেইটার কিন্তু কোনো তদন্ত কেউ করছেন না। আমি ওই কাণ্ডে বলছি, মানে এমনও দেখা গেছে একজন যিনি টেন্ডার পেয়েছেন কলকাতা কর্পোরেশনের এবং যিনি কলকাতা কর্পোরেশনকে সাপ্লাই করেছিলেন ভ্যাকসিন, সেই লোকটিকে দিয়েও একটি কমপ্লেন করানো হয়েছিল। মানে যার বিরুদ্ধে অভিযোগ করা যেত, সঙ্গত কারণে অভিযোগ আনা যেত, সন্দেহের মধ্যে রেখে তদন্ত করা যেত, তাকেও একটা মামলায় কমপ্লেনেন্ট করা হয়েছিল। মানে আমরা সেই জন্য তখন ওই মামলার সময় একটা খুব সুন্দর শব্দ এসেছিল, তার নাম হুইপিং বয়। এই হুইপিং বয় কনসেপ্টটা এসছে পুরনো একটা এনশিয়েন্ট ইতিহাস থেকে, যেখানে বলা হয় হুইপিং বয় হচ্ছে মানে একটা বলি দেওয়া হয় রাজকুমারকে রক্ষা করবার জন্য, একজন কোনো বয় তাকে নিয়ে আসা হয়, ওই মানে ওই তার মাধ্যমে ওই রাজকুমারের যাবতীয় পাপ তাকে ধোয়া হয়, হুইপিং বয় এই শব্দটা। তার জন্য এই হুইপিং বয় হিসেবে ওখানে আমরা দেখেছিলাম 1-2জনকে আনা, বা আনিস খানের ঘটনার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার, অথবা আরজি করের ক্ষেত্রে
এই সঞ্জয় কি নাম, সঞ্জয় রায়, সে কিনা, সেটা আমাদের সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ হয়ে যাচ্ছে। দেখুন, আমি এই বিষয়ের মধ্যে কোনো মন্তব্য করব না। সঞ্জয় এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় একজন সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার যা রাইট আছে তিনি সেটা ইনভোক করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই মামলাটি রায় পড়লে বোঝা যাচ্ছে সঞ্জয় দোষী, মানে যা এভিডেন্স আছে তার মধ্যে থেকে এটা প্রমাণ করা যাচ্ছে। প্রসিকিউশন ওটা বিয়ন্ড দি ডাউট, রিজনেবল ডাউট ওটা প্রমাণ করেছেন, তার জন্য সঞ্জয় সাজা হয়েছে। কিন্তু এই জাজমেন্ট থেকে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আর কেউ এটার সঙ্গে যুক্ত ছিলেন কিনা। অথচ মাননীয় বিচারক তিনি যখন জাজমেন্ট দিচ্ছেন, সেই জাজমেন্টের মধ্যে তিনি কিন্তু লিখছেন তদন্তকারী সংস্থার এই 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 ল্যাকুনাস ছিল, তদন্তকারী সংস্থা এই তথ্য আমাকে দিতে পারতেন, তারা সেটা দেননি। আমার মনে পড়ছিল একটি মামলার কথা, সেটা হচ্ছে এই তপন দত্ত মামলা, হত্যা মামলা। সেইখানে মনে আছে যে সবাই খালাস হয়ে গেছিল, সমস্ত অভিযোগকারী যারা ছিল, অভিযুক্ত যারা ছিলেন তারা সবাই খালাস হয়ে গেছিলেন হাওড়া কোর্টের রায়। পরবর্তী সময় আমরা দেখেছি যে হাইকোর্ট ঠিক ওখানেও বিচারক কিন্তু এটা লিখেছিলেন যে আমি কাউকেই সাজা দিতে পারলাম না, কারণ আমার কাছে যে এভিডেন্স আনার দরকার ছিল তদন্তকারী সংস্থা, মানে ওখানে পশ্চিমবঙ্গ সিআইডি তদন্ত করছিলেন, তারা সেগুলো আনেননি। শুধু এটার ভিত্তিতেই কিন্তু পরবর্তী সময় মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যারা অ্যাপিল শুনানি করছিলেন, কারণ আমরা অ্যাপিল করেছিলাম, অ্যাকিউজডরাও অ্যাপিল করেছিলেন, এবার তার এই আমরা অ্যাপিল করেছিলাম, অ্যাকিউজদের অ্যাপিল করানো, তারা অ্যাকুইটেড হয়ে গেছিলেন সেখানে। মানে অনেকটা সেই রকম পরবর্তী সময় আমরা দেখেছি সুপ্রিম কোর্টও ইন্টারফেয়ার করেছিলেন এক্ষেত্রে, এবং হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ পরবর্তী সময় ঘটনার তদন্তভারও সিবিআই কে দিয়েছে, প্রসিকিউশনও সিবিআই কে ট্রান্সফার করেছে। আমার বক্তব্য হচ্ছে যে কেন সুপ্রিম কোর্ট কেন হঠাৎ নিলেন, সবার মধ্যে প্রশ্ন হয়েছে। আচ্ছা বলুন তো, সুপ্রিম কোর্ট যখন নিয়েছেন তখন একটি কথা প্রথম দিনের অর্ডারটা পড়লে বোঝা যাবে, অ্যাজ ইফ যে সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন ফর প্রোটেকশন অফ দি হেলথ ওয়ার্কার্স, রাইট, সিকিউরিটি পারপাস, হেলথ প্রফেশনালস, ডক্টর, সিকিউরিটি অফ দি ডক্টরস, হেলথ প্রফেশনালস ইন দি হসপিটাল। হাসপাতালের মধ্যে ডাক্তারদের উপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনা, যেটা একটা সেপারেট ফিচার আমাদের দেশে গত কয়েক বছর সময় ধরে দেখবেন এটা ইনক্রিজিং। উত্তরপ্রদেশে ঘটেছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় ঘটে, রোগী রেগে গেল, রোগীকে ট্রিটমেন্ট হলো না, মারা গেল, লোকে গিয়ে ডাক্তারের উপর চড়াও হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রবলেম অল টুগেদার। এই ঘটনাটাকে এটার সাথে মেলানো মানে সুপ্রিম কোর্ট এটা প্রিজিউম করলেন যে এই ঘটনাটা রোগীরা মেরে দিয়েছে বা অন্য কেউ গিয়ে মেরে দিয়েছে। আরেকটা বিষয় শুভজিৎদা, এক দুই 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 যেটা হচ্ছে হোয়াট ইজ দি নেসেসিটি টু টেক আপ দিস পার্ট। সুপ্রিম কোর্ট নিতেই পারতেন, হাসপাতালের সুরক্ষা নিয়ে নিতে পারতেন, কিন্তু এই তিলোত্তমা হত্যা এবং ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এই আগ্রহ, অতিরিক্ত আগ্রহের প্রয়োজনীয়তা কোথায় ছিল? আমি মনে করি প্রয়োজনীয়তা ছিল না। প্রয়োজনীয়তা ছিল না সেটা আমরা দেখেছি যখন, মানে যদি সেরকম ভাবে আর্জেন্ট প্রয়োজনীয়তা থাকতো তখনকার দিনের যিনি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় তিনি অনেক কিছু করতে পারতেন, কিচ্ছু করলেন না, বরঞ্চ মামলাটাকে ঠান্ডা করে পাঠানোর বন্দোবস্ত করলেন। এর বাইরে ওনার কোনো রায়ের কোনো রকমের বাস্তবিক কোনো এফেক্ট নেই। এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মধ্যে এই রকম একটা ধারণা জন্ম নিচ্ছে যে সুপ্রিম কোর্ট জাস্টিস করার বদলে এক্ষেত্রে যেটা করলেন এটা গোদের উপর বিস্ফোরা হয়ে গেল। এই মামলাটি থাকার জন্য হাইকোর্টেও এখন গেলে হাইকোর্টের বিচারপতিরা বলছেন ওখান থেকে ক্লারিফিকেশন করে আনো। ইম্পর্টেন্ট, জুডিশিয়াল প্রপার্টি রক্ষা করতে হয়, জুডিশিয়াল ডিসিপ্লিন রক্ষা করতে হয়, সেটা না হলেও একটা গোটা ব্যবস্থা প্রশ্ন চিহ্নের সামনে চলে আসে। হাইকোর্টটাই সঠিকভাবে বলেছেন ক্লারিফিকেশন নিয়ে আসুন। এটার জন্য এটা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট যা করেন সব ঠিক নয়, ওটা সর্বোচ্চ জায়গায় আছে বলে, যার জন্য সুপ্রিম কোর্টেরই যখন তার একটা বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছিল নির্দিষ্টভাবে, তখন যে বইটা করা হয়েছিল তার নাম ছিল সুপ্রিম বাট ইনফলিবল, মানে সর্বোচ্চ কিন্তু ওটা মানে নির্ভুল নয়।